আমার ভাই শহীদ ওসমান হাদি তার একটি বক্তব্যে বলে গিয়েছিলেন যে সে প্রেডিকশন করে গিয়েছিলেন যে বিএনপি তো এখন বিভিন্ন ঐক্যমত্য কমিশনের বিভিন্ন ধারায় বা জুলাই সনদের বিভিন্ন ধারায় যে ওরা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, ওরা তো নির্বাচিত সরকার হওয়ার পরে তারা তো এইসব বিষয় বাস্তবায়ন করবে না। এবং তাই হয়েছে, আলটিমেটলি সেটাই হয়েছে। বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর থেকে তারা বলছে যে আমরা এটা বাস্তবায়ন করছি, কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু আসলে কোনো প্র্যাকটিক্যাল যেই আলাপ, মানে সেই জুলাই সনদের ধারাগুলো যে বাস্তবায়ন হওয়ার যে আলাপগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বিএনপির বোঝা উচিত যে নগরে যখন আগুন লাগে দেবালয় এড়ায় না। বিএনপি যদি নতুন করে ফ্যাসিজম ফেরার রাস্তা বন্ধ না করে, বর্তমান সরকার যদি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা সুন্দরভাবে সংস্কার না করে, বৈষম্য দূর না করে, এবং আমরা যে সংস্কার বা যে পরিবর্তনের আশা করছি তারা যদি তা না করে, স্পষ্টত আমরা বুঝতেছি যে বিএনপি ভবিষ্যতে আবার বিপদে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাঝে মাঝে প্রশ্ন করি বিভিন্ন জায়গায়, অক্সফোর্ড অফ দ্য ইস্ট কেন বলা হয়? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা আছে কারোর? অনেকে আবার মনে করতে পারে যে এই যে শিক্ষক আবার এখন কোশ্চেন করা শুরু করেছে রাজনৈতিক বক্তৃতার প্ল্যাটফর্ম দাঁড়িয়ে। কেন বলা হয় আসলে, কেন বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড অফ দ্য ইস্ট? বেশিরভাগ লোকেরাই জানে না। খারাপ লাগার জায়গা হচ্ছে গত রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, উনার একটা বক্তব্য আসলে বিষয়টা খুবই খারাপ লেগে উঠেছে। উনি বিষয়টাকে এভাবে বলেছে কি যে হলি আর্টিজানের ইনসিডেন্টের মতো যেন আর কোনো ইনসিডেন্ট না হয়, এবং এই জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জঙ্গির কারখানা করে তুলে যেতে যেন না করা হয়। মানে আমাদেরকে জঙ্গির কারখানা বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। মিলন সাহেবকে বলতে চাই, আপনি যে আমাদেরকে জঙ্গির কারখানা বললেন, আজকে জঙ্গিদের কারণেই কিন্তু হচ্ছে আপনারা ক্ষমতায় বসতে পারছেন। এইসব জঙ্গিরা রাস্তাতে নামছে দেখেই কিন্তু আপনারা পারছেন হচ্ছে কি যে জুলাইটা হয়েছে, এবং জুলাই হওয়ার পর আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছেন। আপনি জঙ্গির কারখানা কাদেরকে বললেন? জুলাই সনদ, জুলাই গণভোট নিয়ে বিগত কয়েকটা এপিসোডে আমি বারংবার কথা বলেছি। আজকে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা জুলাইয়ের দিনগুলোতে, সেটা একটু শেয়ার করতে চাই। 15-16 তারিখের দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে বের করে দেয়া হলো, এবং উপর মহল থেকে, সরকার থেকে যখন ভিসিকে চাপ প্রয়োগ করা হলো যে প্রত্যেকটা হল খালি করে দিতে হবে, তো ঠিক ওই মুহূর্তটাতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে, প্রাইভেট যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তাদের থেকে আন্দোলনের ডাকটা আসে, এবং একটা ক্রিটিক্যাল মোমেন্টে সেই ডাকটা আসে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বন্ধু বান্ধবরা ছিল বা জুনিয়ররা ছিল, ওরা আমার মনে আছে যে 18 তারিখে ওরা সারা দেশে অবস্থান কর্মসূচির ডাক দেয়, এবং তাদের এই ডাকের কথা শুনে আমি আমার বাসা যাত্রাবাড়ির ওদিকে, আমি আমার বাসায় না গিয়ে আমি 17 তারিখ রাতে আমি আফতাবনগরে চলে যাই। কারণ আফতাবনগরে বেশ কয়েকটা ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটি একসাথে অবস্থান করছে। সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, পাশেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, তার একটু সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে। তো 18 তারিখ সকালে আমার ঘুম ভাঙে হচ্ছে গিয়ে হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে। একটু পরপর মাথার উপর দিয়ে হেলিকপ্টার ঘুরছিল, এবং একটু পরপর একটা একটা করে অ্যাম্বুলেন্স যাচ্ছিল। আমি জানি না অ্যাম্বুলেন্সগুলোতে কতগুলো লাশ যাচ্ছিল। আমি 10 তলার একটা বিল্ডিংয়ে অবস্থান করছিলাম। তো 10 তলার উপর থেকে আমি নিচতলা দিয়ে যে অ্যাম্বুলেন্স যাচ্ছিল সেইগুলো আসলে আমি শুনতে পাচ্ছিলাম। এবং একটা সময় যখন সকালবেলা আমি নামি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবের সাথে তাদের অবস্থান কর্মসূচিতে যোগদান করতে, তখন তাদের চোখে মুখে যে উদ্যম, যে স্পৃহা দেখি, তারা এক একজন কপালে আমাদের দেশের জাতীয় পতাকা বেঁধে নেমেছিল। তাদের এক একজনের হাতে যা ছিল, তারা যা নিয়ে পেরেছে, লাঠি বা যা কিছু পেরেছে তাই নিয়েই তারা নেমে পড়েছিল। এবং তাদের সাথে সাথে আসলে আন্দোলনে সামিল হতে পারাটা আমার কাছে একটা গর্বের বিষয় বলে আমি মনে করি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমি ছিলামই, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি জুলাইয়ের 5-6 তারিখ থেকে জুলাইয়ের 15-16 তারিখ পর্যন্ত ছিলাম। কিন্তু এর পরবর্তীতে 18 তারিখ থেকে শুরু করে 23-24 তারিখ পর্যন্ত আমি ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য বন্ধু বান্ধবের সাথে যোগদান করি। এবং সবচেয়ে খারাপ লাগার দিকটা এটা হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য যারা যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে তারা আসলে বিভিন্ন ধরনের ক্রেডিট নিয়ে বিভিন্ন সময় কামড়াকামড়ি করলেও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে। 5ই আগস্টের পরে তারা নিজ নিজ জায়গায় ফিরে গিয়েছে এবং পড়াশোনা শুরু করে দিয়েছে। দেশ গঠনে যা যা করা দরকার তারা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমার আগের বক্তারা বলে গেল যে আমাদের যে জাতীয় পর্যায়ে যারা নেতারা আছে, যারা রাজনৈতিক অভিভাবক আছে, তারা ঐক্যমত্য কমিশনের যে এক একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে মাসের পর মাস সময় লাগিয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কমিশন গঠন হয়েছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের সমন্বয়ে। দুদক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং আরও নানা ধরনের সংস্কার কমিশন কিন্তু গঠিত হয়েছিল। কিন্তু সেই সংস্কার কমিশনগুলোর কোনো কার্যকরী পদক্ষেপ বা বাস্তবিক পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত ফলপ্রসূ হতে দেখিনি। যেই জুলাই সনদ বা যেই জুলাই গণভোট নিয়ে এত আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন করতেই আমাদের নির্বাচিত সরকার টালবাহানা করছে। তো আমার আগের বক্তারা আরও বলে গিয়েছে যে আমাদের সংসদ ভবনে যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার বা প্রাইভেট ইউনিভার্সিটির সংস্কার নিয়ে যেসব বিষয়ে আলোচনা হওয়া দরকার, সেসব বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছে না, বিভিন্ন অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমার ভাই শহীদ ওসমান হাদি তার একটি বক্তব্যে বলে গিয়েছিলেন যে সে প্রেডিকশন করে গিয়েছিলেন যে বিএনপি তো এখন বিভিন্ন ঐক্যমত্য কমিশনের বিভিন্ন ধারায় বা জুলাই সনদের বিভিন্ন ধারায় যে ওরা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, ওরা তো নির্বাচিত সরকার হওয়ার পরে তারা তো এইসব বিষয় বাস্তবায়ন করবে না। এবং তাই হয়েছে, আলটিমেটলি সেটাই হয়েছে। বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর থেকে তারা করছি, কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু আসলে কোনো প্র্যাকটিক্যাল যেই আলাপ, মানে সেই জুলাই সনদের ধারাগুলো যে বাস্তবায়ন হওয়ার যে আলাপগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, যা অত্যন্ত দুঃখজনক। তো তাদের পক্ষ থেকে, নির্বাচিত সরকারের পক্ষ থেকে জুলাই সনদের এবং জুলাই গণভোটের যে ধারাগুলো আছে সেগুলো অতি দ্রুত সংস্কার হবে, বাস্তবায়ন হবে, সেটাই চাই। এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা আছে তারা যেন তাদের ফ্যাসিলিটিসগুলো যেন নিশ্চিত হয়, বাস্তবায়ন হয় এবং তাদেরকে যেন পলিসি মেকিংয়ে ইনক্লুড করা হয়, সেই জিনিসটার আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রপক্ষ কর্তৃক আয়োজিত আজকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ এবং গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত ছাত্র পক্ষের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন 2008 সালে যে একটি মেকানিজম বা একটি ডিজাইনড ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের মাধ্যমে হাসিনা সরকার ক্ষমতায় আসছিল। ক্ষমতায় আসার পরপরই সে ফ্যাসিজম বিশেষত একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে তার 5 থেকে 6 বছর সময় লাগছিল। এবং পরবর্তীতে সে আমাদের বিশেষত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপনারা জানেন সে কুখ্যাত বিখ্যাত বিচারপতি খায়রুল হক, তার রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমাদের যে সাংবিধানিকভাবে ছিল সেখান থেকে তিনি সেটা বিলুপ্ত করেন। পরবর্তীতে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে
জুডিশিয়াল কিলিং, বিশেষত রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এবং দমন করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা ইউজ করত, যার শিকার বিএনপি এবং জামাত এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা সমাজের মানুষরা। 2024 সালে এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়েছে, আমরা নানা জায়গায় কথা বলছি যে গণ অভ্যুত্থানের কারণ সম্পর্কে আপনারা সবাই জানেন। আমরা আশা করছিলাম যে বিএনপি, জামাত বা অন্যান্য যারা আছে তারা আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি থেকে একটা শিক্ষা গ্রহণ করবে, যে আওয়ামী লীগ যেরকমভাবে দলীয় ফ্যাসিবাদ কায়েম করছে, পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, এবং তারা বাংলাদেশে একটা নতুন ফ্যাসিজমের নতুন একটা ভার্সন বাংলাদেশে তারা কায়েম করছে, যার ফলশ্রুতিতে আমরা দীর্ঘদিন ভুগছি। আমরা আশা করছিলাম যে বিএনপি, জামাত বা অন্যান্য যারা এবার ইলেকশনে অংশগ্রহণ করছে তারা সেখান থেকে শিক্ষা নিছে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রকাশ্যে পাবলিকের কাছে আস্ক ফর ভোট রেফারেন্ডাম, সে ইয়েস চাইছিল, গণভোটের জন্য সে সবার কাছে হা চাইছিল। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিল। দুর্ভাগ্যের বিষয় যে তারা মানুষের সাথে যে কথাটা বলছিল হ্যাঁ পক্ষে, গণভোট বাস্তবায়নের পক্ষে, তারা আজকে তা ভুলে গেছে। তারা আছে গণভোটের রায় এটাকে কিছু কিছু জায়গায় অসাংবিধানিক বলারও চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে এটা আনকনস্টিটিউশনাল, এখানে কোনোভাবেই সাংবিধানের সাথে সম্পর্কিত না। তো আসলে এইসব কথা বা রাজনৈতিক বক্তব্য মানুষ বুঝে। বিএনপির বোঝা উচিত যে নগরে যখন আগুন লাগে দেবালয় এড়ায় না। বিএনপি যদি নতুন করে ফ্যাসিজম ফেরার রাস্তা বন্ধ না করে, বর্তমান সরকার যদি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা সুন্দরভাবে সংস্কার না করে, বৈষম্য দূর না করে, এবং আমরা যে সংস্কার বা যে পরিবর্তনের আশা করছি তারা যদি তা না করে, স্পষ্টত আমরা বুঝতেছি যে বিএনপি ভবিষ্যতে আবার বিপদে পড়বে। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদে যারা গ্রুপ ছিল তাদের বয়ান তৈরি করার জন্য অনেকগুলো লোক ছিল, অনেক মিডিয়া ছিল, বাহিরের শক্তি ছিল, তারপরও তারা টিকতে পারে না। আপনারা সে তুলনায় অত্যন্ত দুর্বল। তো আমরা আশা করব যে আসলে আপনাদের বোঝা উচিত যে নিজেদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য গণভোটের রায় মেনে, জনগণের রায় মেনে আপনারা সংস্কারটা বাস্তবায়ন সম্পূর্ণভাবে, যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন, এটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রায় 2-1.5 বছর সংস্কার কমিশনগুলো হয়েছে, দেশের মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ হয়েছে সংস্কারের জন্য, এতগুলো সময় নষ্ট হয়েছে। তো শুধুমাত্র আপনাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য তো এতগুলো সময় নষ্ট করা হয় নাই, এতগুলো জীবন নষ্ট করা হয় নাই। এবং আমার মনে হয় যে বিএনপি আমাদের যে আর একটা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে এই জিনিসটা ফিল করতে পারতেছে না। কীরকমভাবে আপনারা দেখেন, বিএনপি মনে হয় এখনও সর্ব অবস্থা 2001 থেকে 2006 সালেই আছে। দুঃখের সহিত জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গতকালকে খুব নিন্দনীয় একটি মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে। তিনি বলেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেই পরিমাণ ছাড় দেওয়া হবে না যাতে হলি আর্টিজানের মতো জঙ্গিবাদ সৃষ্টি হয়। আসলে বিপদ যখন কাটা যায় মানুষ তখন অহংকার হয়ে ওঠে। এই এহসানুল হক মিলন গত 17 বছর কোথায় ছিল? যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য তার দল ক্ষমতা, সে আজকে শিক্ষামন্ত্রী, সে তাদেরকে জঙ্গি বলতেছে। মানুষ কতটা অকৃতজ্ঞ। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাই, এবং আশা করব যে তিনি দেশ এবং জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করবেন তার এই নোংরা মন্তব্যের জন্য। হাসিনার ভূত সরকারের কোনো জায়গায় ভর করছে। হাসিনা যেরকম প্রত্যেকটা জায়গায় জঙ্গি দেখত, এখন এই সরকারের কিছু লোকের মাথায় সেই একই ভূত ভর করছে এবং সব জায়গায় তারা জঙ্গি খুঁজে বেড়াচ্ছে। তো আমার অনুরোধ থাকবে যে যারা প্রকৃতভাবে চরমপন্থী, যারা এক্সট্রিমিজম বিশ্বাস করে, তাদের ক্ষেত্রে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু কিছু না জানে 2001 সাল থেকে 2006 সালের যে মাইন্ডসেট, এহসানুল হক মিলন উনি এখনও সেখানেই পড়ে আসেন এবং সেখান থেকে বের হতে পারেন। ওনার 7 জন্মের ভাগ্য ভালো যে কালকে ওনার কুশপুত্তলিকা দেওয়া হয়নি এবং ক্যাম্পাসে তাকে অবমাননা করা হয়নি। তো আমরা তার এই জঘন্য যে মন্তব্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমরা শেষ একটা কথা বলবো যে আসলে একটা জাতি বারবার সুযোগ পায় না।
আমরা 71-এ একবার সুযোগ পাইছিলাম। 71-এ যে সুযোগ, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ আমাদের পূর্ববর্তী জেনারেশন অংশগ্রহণ করছিল, সে আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন। পরবর্তীতে 90-তে আমরা একটা সুযোগ পাইছি, সেটাও আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। 24-এ এসে এখন আমাদের মানুষ অনেক বেশি সচেতন, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, রাজনীতি সম্পর্কে তারা খুবই সচেতন এবং সংস্কার সম্পর্কে তারা ওয়াকিবহাল। কিন্তু শুধুমাত্র কিছু ব্যক্তি কতিপয় গোষ্ঠী তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশটাকে নতুন ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য আটকে রাখছে। আপনারা দেশ এবং জাতির সাথে বেইমানি করবেন না। আপনারা সংস্কারটা এবং গণভোট বিশেষত যে জনগণের রায়টা আপনারা মেনে নিন। সংস্কারটা কীভাবে হবে সে সম্পর্কে আপনাদের যেখানে যে মন্তব্য আছে আপনারা আলোচনা করুন, কিন্তু সেটা যদি আমরা সংস্কার করতে না পারি অবশ্যই আপনারা এর ভুক্তভোগী হবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি মানুষের সাথে প্রতারণা করেন, 70% মানুষ হ্যাঁর পক্ষে রায় দিছে, আপনারা সেটা না শোনেন, অবশ্যই আপনাদেরকে সেই পরিণতি ভোগ করতে হবে যেই পরিণতি অন্যান্য মানুষ বা অন্যান্য দল যারা জনগণের সাথে প্রতারণা করেছিল তারা ভোগ করছিল। সো আমরা আশা রাখবো যে নতুন বাংলাদেশে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের পূর্ববর্তী বক্তা যারা আছেন তারা যে জিনিসটা বলেছেন, আমরা দেশের প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউশন রাখতে চাই এবং আমরা রাখার চেষ্টাও করছি। এবং আমরা বিশ্বাস করি যে সামনের দিনে প্রাইভেট পাবলিক এই জিনিসগুলো যে এখন বর্তমান যে বৈষম্য, এই জিনিসগুলো দূর হয়ে আসবে এবং বাংলাদেশে একটা সুন্দর পলিটিক্যাল কালচার সৃষ্টি হবে, যেখানে সহিংসতা থাকবে না, গায়ে হাত দেওয়া থাকবে না, কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, মেধার লড়াই হবে, কিন্তু রামদা, চাপাতি এবং অন্যান্য যে অস্ত্র যেগুলো আমরা পূর্ববর্তী আমলে দেখছি সেগুলো আমরা আশা করি দেখব না। এটাই আমাদের এক্সপেকটেশন। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক বিষয়ে অনেক কথা বলেছে, সবার কথাই গুরুত্বপূর্ণ বক্তৃতা, কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে কেউ কোনো হাতে তালি দিচ্ছে না। কী ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা বোধহয় এখানে 30 বছর পরে বোধহয় চেঞ্জ হয়ে গেছে। এবং আমি একসময় কাউন্ট করে দেখলাম যে এখানে যতগুলো মাইক এবং মোবাইল ফোনে যত করা হচ্ছে, এটা বোধহয় যারা উপস্থিত তার চেয়ে বেশি হবে কাউন্ট করলে আর কি। এসবই নতুন অভিজ্ঞতা। এই যখন ঘটে 5ই আগস্টে যখন এই অভ্যুত্থান ঘটে, আমি তখন ওয়াশিংটন ডিসির একটা হোটেল রুমে, আমাদের একটা অর্গানাইজেশন আছে, ওটার নাম হলো আমেরিকা বাংলাদেশ কোঅপারেশন ডেভেলপমেন্ট। ওই অর্গানাইজেশনের একটা প্রোগ্রামে আমি ওয়াশিংটন ডিসিতে, এবং ওখানে তখন একদম আর্লি ইন দ্য মর্নিং, আমরা তখনও ঘুম থেকে উঠি নাই, তখন এই বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি তখন দেখেছি। মিলন ভাই আমার কয়েক বছরের শ্রেয়সন্নাথ মিলন ভাই আমার 2-3 বছরের সিনিয়র, উনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওনার সঙ্গে আমার পরে একবার দেখা হয়েছে মালয়েশিয়াতে কোনো একটা প্রোগ্রামে। আমি মালয়েশিয়াতে একটা আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম, মিলন ভাই আমার রুমে আসছিলেন, অনেকক্ষণ বসে কথাবার্তা হয়েছিল এবং তার অনেক দুঃখ কষ্টের কাহিনী তখনকার দিনে আমি শুনেছি, প্রত্যক্ষ করেছি। একটা বোন খুব সুন্দরভাবে বলেছেন, এখন এই মিলন ভাই খুব কিন্তু একজন ডাইনামিক প্রতিমন্ত্রী ছিলেন, তখন উনি মন্ত্রী ছিলেন না। অনেকেরই হয়তো যারা এখানে উপস্থিত আছে তারা, আমি জানি না স্মরণ আছে কিনা, এটা সম্ভবত 2001 থেকে 2007 অথবা আগের গভর্নমেন্টে উনি নকলের বিরুদ্ধে ব্যাপকভাবে নকল, এবং এই সূত্রেই উনি খুব পরিচিত ছিলেন যে নকল প্রতিরোধ করার জন্য উনি ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এখনকার মিলন ভাইকে দেখলে, তার কথা শুনলে মনে হচ্ছে না যে মিলন ভাই এখন সেই এত বছর আগে, 20 বছর আগে, আর এখনকার মিলন ভাই কি করতে যাচ্ছেন, কি বলতেছেন, কোনো সময় ওনার কথা এটা এখন এই সময়ে বোঝাই মুশকিল হচ্ছে যে উনি কি মনে করতেছেন যে নকল আগের মতো এরকম আছে নাকি নকল নাই। ওনার অনেক কথাবার্তা হয়েছে আর কি। আরও এই সূত্রে বলতে হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনেই ছিলেন, অতএব আমি এখানে শুধু মিনার ভাইকে চিনি আর বললাম সরাত তুষারকে ছবিতে দেখি, এরা সবাই আমার যারা এই কয়েকদিনের পরিচয়ের সূত্রে আসা। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অনেক বছর লন্ডনে ছিলেন, বিভিন্ন সময়ে দেখা সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন সময়ে ওনার যারা অ্যাডভাইজার বা যারা ছিলেন এবং এখন যারা আছেন, অ্যাডভাইজার তো সবাই পোস্ট পায় নাই, যার মধ্যে 2-1জন পোস্ট পেয়েছে, বিশেষ করে মাহাদি আমিন এবং হুমায়ুন কবির, পররাষ্ট্র উপদেষ্টা বোধহয় উনি, হুমায়ুন কবির, এরা সবাই খুব ক্লোজলি পরিচিত, চিনি এবং জানি।
বিভিন্ন সময় আন্দোলনের সময় আমরা একসাথেই ওখানে অনেক কথা বা বিভিন্ন সময় আন্দোলনের ইয়েতে কথা বলেছি। 90 সালের গণ অভ্যুত্থানে এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয় 90 সালে, তখন আমি এই বিশ্ববিদ্যালয়েরই ভূতত্ত্ব বিভাগের ছাত্র। ইতিহাস আমি পড়ি নাই, যদিও ইতিহাসবিদ ছোট ভাই বলেছে, এবং ভূতত্ত্ব বিভাগের ছাত্র হিসেবে ভূতত্ত্ব বিভাগে অল্পদিন ছিলাম, সেই হিসেবে 90-এর গণ অভ্যুত্থান যখন দেখেছি, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা আজকের আলোচ্য বিষয়, এইটার জন্ম হয়েছে কিন্তু তারপরে সম্ভবত 91, 92, 93 এই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়। এবং প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটাতে আমি অল্পদিন লেকচারও দিয়েছিলাম, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এরপরে অনেক বিশ্ববিদ্যালয়, এই প্রাইভেট ইউনিভার্সিটির ধারণাটা কিন্তু আসছিল আমেরিকান কনসেপ্ট থেকে, কারণ ব্রিটেনে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই। একটি মাত্র বিশ্ববিদ্যালয় ব্রিটেনে তৈরি হয়েছে যেটাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে, যেটির জন্ম হয়েছে 1953-তে। আর কোনো প্রাইভেট, এটার নাম হচ্ছে বাকিংহাম বিশ্ববিদ্যালয়, আর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই। এখানে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় তখন অনেকেই শঙ্কিত ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য আমরা সবাই জানি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জন্মের ইতিহাস সেটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রেই তারা সেই গর্ব এবং গর্বিত হওয়ার চেষ্টা করে। আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে যখন পিএইচডি করি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, তখন লন্ডন বিশ্ববিদ্যালয়েও ওরকম কিছু গৌরবের বিষয় নিয়ে আমরা সবসময় গৌরব করতাম। যদিও অক্সফোর্ড এবং কেমব্রিজ এই বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড এবং কেমব্রিজ রয়েছে, তবুও লন্ডন বিশ্ববিদ্যালয় গর্ব করে কেন? কয়েকটা কারণে, কয়েকটা ব্র্যান্ড থাকে, যে ব্র্যান্ড এই বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে পরিচিত করায়। কারণ লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলাদের শিক্ষা ব্যবস্থা হয়েছিল বিলেতে, অর্থাৎ ইউকেতে। এর আগে অক্সফোর্ড কেমব্রিজে কোনো মহিলা শিক্ষা নিতে পারত না। এই লন্ডন বিশ্ববিদ্যালয়ে কেন আমরা গর্ব করি? যে ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম সবার জন্য শিক্ষা এইটা চালু হয়েছিল। তার আগে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হোয়াইট, শুধুমাত্র পুরুষ এবং শুধুমাত্র খ্রিস্টিয়ান, আর কারো অধিকার ছিল না ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার। 1836 সাল পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল এই সব কিছুকে ভেঙে দিয়ে, শিক্ষা সবার জন্য। লন্ডন বিশ্ববিদ্যালয় যিনি বানিয়েছিলেন জেরেমি বেন্থন, তিনি এই স্লোগান দিয়েছিলেন শিক্ষা সবার জন্য। এবং অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এটাকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাঝে মাঝে প্রশ্ন করি বিভিন্ন জায়গায়, অক্সফোর্ড অফ দ্য ইস্ট কেন বলা হয় আসলে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা আছে কারোর? অনেকে আবার মনে করতে পারে যে এই যে শিক্ষক আবার এখন কোশ্চেন করা শুরু করেছে রাজনৈতিক বক্তৃতার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কেন বলা হয় আসলে, কেন বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড অফ দ্য ইস্ট? বেশিরভাগ লোকেরাই জানে না। এটি কোনো কৃতিত্বের কারণে নয়, যেটি একদম পৃথিবীর ওয়ান অফ দ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো নামি দামি বিশ্ববিদ্যালয় হয়ে গেছিল এই কারণ। এটা বলা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমে পড়ালেখা হয়, এই সিস্টেমে পড়ালেখা হয়েছিল একমাত্র উপমহাদেশে এই বিশ্ববিদ্যালয় তৈরির মাধ্যমে, যার কারণে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এবং সিস্টেম জেনে নিও, যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যখন ডিগ্রি দেওয়া হয় তখন হলের নাম লিখতে হয়, এক আশ্চর্য ব্যাপার। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে যখন ডিগ্রি নেয় হলের নাম লেখার কোনো প্রয়োজন নাই, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা কনসেপ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যেহেতু এই ছাত্রদের গৌরবজনক ভূমিকা বারবার এসছে, আমরা 69 গণ অভ্যুত্থান বলি, আমরা 71 স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের এই ভূমিকাকে সামনে নিয়ে যখন আমাদের হৃদয় এই ছাত্রদের জন্য, তাদের বিভিন্ন আন্দোলনের জন্য আমরা যখন তাদেরকে দেখেছি, তখন অনেকেই শঙ্কা প্রকাশ করেছে যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপ্ট, এখানে সার্টিফিকেট বিক্রি করবে, এখানে উচ্চবিত্তরা পড়ার সুযোগ পাবে। আমরা সবাই মধ্যবিত্ত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে বেশিরভাগ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের সংখ্যা কম।
তাহলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বোধ হয় এরা যেহেতু ধনী পরিবারের সন্তান হবে, এদের বোধ হয় এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা তারা প্রমাণ করেছে, এবং এটি হচ্ছে আমি মনে করি এই আমাদের যে জুলাই আগস্টের অভ্যুত্থান তার একটা নতুন দিক, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গৌরবজনক ভূমিকা রেখেছে। যে ইতিহাস আমি শুনেছি এবং সবাই আমরা এখন যেটা জানা প্রয়োজন ছিল যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত গৌরবজনক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তারা পালন করবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এটি হচ্ছে এই বাংলার শিক্ষা ব্যবস্থা, এই বাংলার মানুষের যে সংগ্রাম, সেইখান থেকেই এটা তৈরি হয়। আমরা যখন দেখি এই এখন তো ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড বলে না, ট্রাম্পের দুনিয়া, আমরা এখানেও কিন্তু একটা পরিবর্তন দেখেছি। যে পরিবর্তন হচ্ছে আমেরিকার যে সমস্ত আমেরিকার বিশ্ববিদ্যালয় কোনটা প্রাইভেট আর কোনটা গভর্নমেন্ট বলা একটু মুশকিল। হার্ভার্ড থেকে অন্য নামী বিশ্ববিদ্যালয়গুলো যখন বিদ্রোহ করে, প্যালেস্টিনিয়ান পক্ষে সংগ্রাম করে, তখন সবাই সারা দুনিয়া আশ্চর্য হয়ে গেছিল যে আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে, ইংল্যান্ডের মতো বিশ্ববিদ্যালয় থেকে এরা কিভাবে এই সংগ্রাম করার সাহস পেল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই যে ভূমিকা, গৌরবজনক ভূমিকা, এটা আগামীতে থাকবে। এবং আজকে যারা এখানে সবার সামনে আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হলো, কখনো সময় হলে আরও অনেক কথা বলা যাবে। আজকে যারা আমাকে দাওয়াত করেছে, আহ্বান করেছে এখানে বক্তৃতার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে 16 জুলাইয়ের পরে যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যখন ফাঁকা করে দিল, তখন আসলে কিন্তু আন্দোলন নিভে গেছে। এটা মোটামুটি আপনারা সবাই জানেন, বাংলাদেশের জনগণ জানে, সবাই জানে যে আন্দোলন ওইখানেই শেষ। কিন্তু পরবর্তীতে ঢাল হয়ে দাঁড়ায় 18 জুলাই থেকে। আমার যতটুকু মনে পড়ে 17 জুলাই ছিল বন্ধ। ওই দিন আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ছিলাম, এই যে এখানে সাদিক ভাই আছে, মুনিম ভাই আছে, আমরা ওই সময় সবাই মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এক হই এবং আমরা ডিসকাশন করি কীভাবে এই জিনিসটাকে সামনে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ততদিনে মার খেয়ে পড়ে গিয়েছিলেন। আমাদের কেন ওরা মার খেলো এবং কিসের জন্য ওনাদেরকে বের করে দেওয়া হলো, এইগুলোর জন্য আমাদের মধ্যে একটা মানে রক্ত আমাদের টকবক করতেছিল এবং আমরা সবাই নেমে গেছি। আমরা অনেক মার খেয়েছি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক মার খেয়েছি আমরা। এবং আপনি খেয়াল করবেন, শেখ হাসিনা সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভয় পেত। সেটার অন্যতম হচ্ছে 2018 সালের আপনারা কোটা আন্দোলনের সময়ও, ওই সময়ও দেখবেন, তারপর নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও দেখবেন। ঢাকা শহরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল প্রত্যেকটা আন্দোলনের সময়। শেখ হাসিনা সরকার কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নেগোশিয়েট করতে পারেনি, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনো কোটা বা এই ধরনের যে রাষ্ট্রীয় চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে না, বা আমার মধ্যেও কখনো ছিল না। আমার অলওয়েজ মাথার মধ্যে টেন্ডেন্সি ছিল হয়তো বা আমি এখান থেকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর তারপর আমরা চলে যাব, তারপর হয়তো বা হচ্ছে আমরা দেশের বাইরে যাব গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাড কমপ্লিট করতে, অথবা আমরা হচ্ছে দেশে বিভিন্ন চাকরির জন্য চলে যাই। কারণ আমাদের কোটা তেমন একটা কনসার্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনোই ছিল না। এটা আমি নিজে কখনো কোটার জন্য নামি নেই 16 জুলাইয়ের পর। আমি শুধুমাত্র নামছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপরে, আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে হাত দিয়েছিল দেখে আমি নামছি, এবং আমি চেষ্টা করেছিলাম যতটুকুভাবে যেভাবে বা দরকার আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এখানে শুধুমাত্র আমার মতো এরকম হাজার হাজার শিক্ষার্থী ছিল যাদের কোনো মানে চাওয়া পাওয়া ছিল না, তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। আমি নিজে কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমারও কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। আমার শুধুমাত্র এজেন্ডা ছিল একটাই, যে কিভাবে কেন আমাদের দেশের মানুষের উপর অত্যাচার হবে এবং আমাদের যে একটা বাক স্বাধীনতা, যে আমি এখন কথা বলতে পারতেছি খুলে, এবং গত 1-1.5 বছর ধরে আমরা যে কথা বলতে পারতেছি, এই বাক স্বাধীনতার জন্যই হচ্ছে আমরা ওই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছিলাম। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমি লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবাই ঢাকা ভার্সিটিকে ক্রেডিট দিই, আমরা কেউ প্রাইভেট ইউনিভার্সিটিকে ক্রেডিট দিই। আসলে ক্রেডিট দেই না, মানে আমরা মনে মনে তাদেরকে ভালোবাসি, বাট
কখনো পলিসি মেকিংয়ে কিন্তু আপনারা 24-এর অন্তর্বর্তীকালীন সরকারও দেখেন নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেউ ছিল, বা এখনও হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ওইভাবে পলিসি মেকিংয়ে দেখবেন না। এবং এটা আসলে কি আমাদেরকে অবহেলা করা হয়, এবং আমাদের আসলে এটা দেখার বিষয় না। কারণ আমাদের দরকার হচ্ছে আমরা পড়াশোনা করব, আমরা একটা সার্টিফিকেট নিব, আমরা এরপর সার্টিফিকেট নিয়ে আমরা হয়তো বা জব করব বা দেশের বাইরে চলে যাব। এটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথায় অলওয়েজ থাকে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমি আরেকটা গোষ্ঠীকে আমি সবসময় ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে যারা রাস্তার মধ্যে যেসব মানুষটা ছিল, যারা রাস্তায় শুয়ে থাকে, যারা রাস্তার মধ্যে, আমি কাউকে ছোট বড় করতেছি না, টোকাই যারা, এবং যারা হচ্ছে আপনার মানে একেবারে রাস্তা থেকে উঠে আসা মানুষ, তারাই কিন্তু আন্দোলনটাকে সামনে নিয়ে গিয়েছিল। প্রথমে 16 জুলাইতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারপর আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, এরপর মাদ্রাসার আলেমরা, তারপরে হচ্ছে আপনার রাস্তায় যারা ছিল জনগণ, এরপরে বাবা মা সবাই, পরিবার থেকে শুরু করে একটা ম্যাসিভ একটা আন্দোলনের দিকে তারপরে এই জিনিসটা রূপ নেয়। তবে এখন একটা শান্তির জায়গা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আছে, একটা মানুষের আমাদের ভোটের ম্যান্ডেট একটা সরকার তৈরি হয়েছে, এবং আমি নিজেও ভোট দিয়েছি এবং মানুষ ভোট দিতে পেরেছে অনেক দিন পরে। খারাপ লাগার জায়গা হচ্ছে গত রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, উনার একটা বক্তব্য আসলে বিষয়টা খুবই খারাপ লেগে উঠেছে। উনি বিষয়টাকে এভাবে বলেছে কি যে হলি আর্টিজানের ইনসিডেন্টের মতো যেন আর কোনো ইনসিডেন্ট না হয়, এবং এই জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জঙ্গির কারখানা করে তুলে যেতে যেন না করা হয়। মানে আমাদেরকে জঙ্গির কারখানা বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি। ঠিক ওই দিনই আবার মাহদি আমিন ভাই বক্তব্য দিয়েছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কোনো ধরনের ভ্যাট আরোপ হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির এই যে হাইকমান্ড এবং বিএনপিতে মধ্যে যে এরকম এক একজনের এক এক ধরনের বক্তব্য, কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে নাই। আপনি যে মিলন সাহেবকে বলতে চাই, আপনি যে আমাদেরকে জঙ্গির কারখানা বললেন, আজকে জঙ্গিদের কারণেই কিন্তু হচ্ছে আপনারা ক্ষমতায় বসতে পারছেন। এইসব জঙ্গিরা রাস্তাতে নামছে দেখেই কিন্তু আপনারা পারছেন হচ্ছে কি যে জুলাইটা হয়েছে, এবং জুলাই হওয়ার পর আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছেন। আপনি জঙ্গির কারখানা কাদেরকে বললেন? আমাদের একটা সমস্যা হয়েছে কি জানেন, হলি আর্টিজানের ইনসিডেন্টের পরে মানে কোনো ধরনের জঙ্গি কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি, মানে কোনো ধরনের টেরোরিজম কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি। কেন? মানে এই কোশ্চেনটা আমার সবার প্রতি, কেন মানে আপনার টেরোরিজম হইলে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেন হইতে হবে? একটা দুটো ইনসিডেন্ট বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে। এই যে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, তিনি এমন একটা মানে এত সুন্দর একটা জায়গায় বসে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ না করা ছাড়া উনি উল্টা আমাদেরকে জঙ্গি ট্যাগ যে দিল, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি আসলে মানে চাচ্ছি যে উনি এই বক্তব্যটা প্রত্যাহার করে যেন ক্ষমা সুলভ একটা আচরণ করেন। কারণ দেখেন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের অবদান কখনই ভুলতে পারবেন না। এরা যদি জঙ্গি হইতো তাহলে হচ্ছে আপনার হচ্ছে মানে আমরা জঙ্গি হয়ে আমরা রাস্তায় নামছি, রাস্তায় নেমে আমরা আপনাদেরকে কি আন্দোলনে করে আপনাদেরকে আমরা সরকারে বসাইছি। তাহলে এই জঙ্গিদের কারণে আপনারা সরকারে বসে আছেন, যদি আপনার কথাই আমার ধরতে হয়। সো আমি বিনীত অনুরোধ করব শিক্ষামন্ত্রীকে যে আপনি আপনার বক্তব্য পরিহার করবেন। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হয়, কিন্তু কোনো স্কিল্ড গ্র্যাজুয়েট তৈরি হয় না। আমাদের কোনো হচ্ছে তেমন রিসার্চ ফ্যাসিলিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মানে যে মালিকানাগুলো আপনি একটু খেয়াল করবেন, তারা এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সামনে নেয়। আমরা শুধুমাত্র কয়েকটা ভার্সিটির নামই শুনি, ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। বাকি ইউনিভার্সিটিগুলোর নাম আমরা কেন শুনতে পাই না? কারণ তাদেরকে ওরকম রিসার্চ ফ্যাসিলিটি দেওয়া হয় না। হয়তোবা আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে রিসার্চ ফ্যাসিলিটি আছে, কিন্তু আপনি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখেন ওদের পার্মানেন্ট ক্যাম্পাসটা পর্যন্ত এখনও হচ্ছে না। তো এই ধরনের যে মানে দেখেও না দেখার ভান করা এবং এইসব নিয়ে কাজ না করে উল্টা জঙ্গির কারখানা বলে, এগুলো আসলে খুবই মানে বিরক্তিকর। এবং এগুলো আসলে শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠবে আস্তে আস্তে। সো লাস্টলি আমি এটাই বলবো যে ইয়র ডেভেলপমেন্ট নিয়েও আপনারা কথা বলেন, সব কিছু নিয়ে কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেন স্কিল্ড গ্র্যাজুয়েট তৈরি করা হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেন রিসার্চ ফ্যাসিলিটি যেন ক্রিয়েট করা হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং কীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়ন করা যায় এবং তাদেরকে পলিসি মেকিংয়ে আপনারা জায়গা দিয়ে দেখেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনো টাকার পিছনে ঘুরেন না শিক্ষার্থীরা, তারা শুধুমাত্র চায় দেশ এবং জনগণের জন্য কোনো কিছু একটা কাজ করতে। এখানেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে বাংলাদেশের কিবলা করে ফেলেছি।
অথচ আজকের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল সেখানে হলে হয়তো ভালো হতো আরও। আমার মনে হয় ছাত্রপক্ষের সম্মানিত দায়িত্বশীল ভাই চেষ্টাও করেছেন বা ভেবেছেন, কিন্তু আসলে সেখানে আয়োজন করলেও হয়তো আপনাদের উপস্থিতি একটু কম থাকতো সাংবাদিক ভাইয়েরা। আপনাদেরও এটা দোষ না, আপনাদের উপর থেকেও কর্তৃপক্ষ থেকেও সেইভাবে ডিউটি দেওয়া থাকে যে সারা দেশের যে কোনো কিছুর গুরুত্বপূর্ণ কিবলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমার মনে হয় জেনজি যেহেতু পরিবর্তন চাচ্ছে, তো এই বিষয়টারও আস্তে আস্তে পরিবর্তন হওয়া দরকার। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ সকল আন্দোলন বলি বা সকল প্রতিবাদ কর্মসূচি বলি, সকল কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এই বিষয়টাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু তাদের সক্ষমতা এবং দেশপ্রেম জুলাইয়ে প্রদর্শন করেছে এবং জুলাইয়ের পূর্বে থেকেই তারা সেটা প্রদর্শন করে আসছিল, যেটার সর্বশেষ একটা ফসল আমরা জুলাইয়ে দেখতে পেরেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে যে ইনফরমেশন আছে 33 বা 34 জন শহীদের তালিকা আমাদের কাছে রয়েছে শুধুমাত্র এই জুলাই আন্দোলনে। তো আমরা এই জুলাই শহীদদের কতটুকু মর্যাদা দিতে পারছি? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জুলাই কেন্দ্রিক প্রোগ্রামে তাদেরকে সম্মান জানানো হয়, তাদের পরিবারকে ডাকা হয়, কিন্তু দেশব্যাপী যখন জেনারেল কোনো প্রোগ্রাম হয় সেখানে আলাদা করে তাদেরকে কোথাও আমরা দেখি না বা তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়াও হয় না। তো সেই বিষয়টা দৃষ্টিগোচর করে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা আমরা কাজ করেছি, সংস্কার কমিশন সব মিলিয়ে সম্ভবত 11টা কাজ করেছে এবং সর্বশেষ ঐক্যমত কমিশন দীর্ঘ লম্বা সময় কাজ করলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে যে আপনি কোন ব্যাপারে আমাদের সাথে একমত, এই যে রিফর্ম প্রপোজালগুলো রয়েছে এই প্রপোজালগুলোর সাথে আপনি একমত কি না থাকলে আপনার প্রপোজাল কি সেগুলো দেন। তো এই লম্বা প্রপোজাল নিয়ে আলোচনা হতে 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 এত লম্বা সময় চলে গেল যে আমরা রিফর্ম প্রপোজালে হাত দেওয়ার সুযোগই পেলাম না। সো আমি এখানে খুব তীব্রভাবে সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করছি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের প্রতি। ওনার উচিত ছিল বাংলাদেশে সংস্কার কার্যক্রম শুরু করে দিয়ে যাওয়া। সংস্কার কার্যক্রম শুরু না হওয়ার ফলে নির্বাচিত সরকার টালবাহানা করার সুযোগ পাচ্ছে। আমরা আসলে এই বিষয়েও খুবই কনফিউজড যে নির্বাচিত সরকার সংস্কার নিয়ে তো তাদের কোনো সমস্যা থাকার কথা না। জুলাই আন্দোলনে বিএনপি, জামাত, সকল রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সকলেই সমান তালে ভূমিকা রেখেছে। এখানে রাস্তায় এমন অনেক ঘটনা রয়েছে যে আমার নির্দেশনায় 5 জন সাধারণ মানুষ চলে আসছে, একজন সাধারণ মানুষের নির্দেশনায় আমি চলে গেছি। তো এখানে তো কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে ব্যানার নিয়ে নেতৃত্ব দেয় নাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সামনে ছিল। তো সেই জায়গা থেকে সকলেই সংস্কারের পক্ষে আন্দোলন করে স্বৈরাচারী সরকার হাসিনাকে পতনের জন্য আন্দোলন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের পর অনেক রাজনৈতিক নেতাদের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তারা সংস্কারের পক্ষে কথা বলছে না, এখন তারা সংস্কারের পক্ষে কথা বললেও মন থেকে সংস্কার চায় না। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু কাঠামোতে এখনও পরিবর্তন হয়নি। আমরা জুলাই চেয়েছিলাম শুধুমাত্র কাঠামোর পরিবর্তন, সংস্কার শব্দটাই তো আসলো এই পরিবর্তন চাওয়ার জন্য। আমাদের যে এক্সপেকটেশন, রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ পদগুলোতে আমরা সংস্কার চেয়েছি এবং সংস্কার প্রপোজাল প্রত্যেকটি রিফর্ম কমিশন তাদের প্রপোজাল দিয়েছে, কিন্তু ঐক্যমত কমিশনে গিয়ে প্রত্যেকটাই বাধার সম্মুখীন হলো রাজনৈতিক দলগুলোর। অথচ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমরা যখন দুদক সংস্কার কমিশনের রিপোর্ট রেডি করছিলাম, আমরা প্রত্যেক পেশার মানুষের সাথে, আমার মনে হয় না কোনো পেশা বাদ গিয়েছে, প্রত্যেক পেশার মানুষের সাথে এবং নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সকলের সাথে বসে আমরা রিফর্ম প্রপোজালগুলো তৈরি করেছি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। সাধারণ মানুষের কাছ থেকে প্রপোজাল নেওয়ার জন্য আমাদের জিমেইল ওপেন ছিল, সেখানে 8 থেকে 10,000 মানুষের পরামর্শ এসেছে। সো সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়েই প্রত্যেকটা রিফর্ম প্রপোজাল তৈরি করা হয়েছিল। এরপরেও এটাকে ঐক্যমত কমিশনের যে আমি বলবো যে একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলো, এই প্রক্রিয়াটাই ব্যক্তিগতভাবে আমার কোনোভাবে পছন্দ হয় নাই। এই প্রক্রিয়া এত লম্বা হলো, এখন এটার কোনো আউটপুট নাই। এখন জুলাই সনদে স্বাক্ষর করা সকল রাজনৈতিক দল স্বাক্ষর করলেও আমরা দেখলাম যে নির্বাচনের পর অনেকের পরিবর্তন, তারা এখন আর সংস্কার চায় না, সংস্কার নিয়ে কোনো বক্তব্যও দিতে চায় না। সো আমরা শুধু
আইন নয়, রাজনৈতিক এই কালচারটার পরিবর্তন দেখতে চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের বয়সী জেনজি থেকে তাদের পরবর্তী জেনারেশন এই পরিবর্তন কিন্তু সহজেই ছাড়বে না। তারা পরিবর্তন না দেখা পর্যন্ত সকলকেই প্যারা দিতে থাকবে। এই জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আমাদের জায়গা থেকে সতর্ক করতে চাই, আপনারা সাবধান হন, সতর্ক হন। ভবিষ্যৎ জেনারেশন আমাদের থেকেও বেশি ডেঞ্জারাস হবে। তারা যখন রাস্তায় নামবে তখন কেউ সেখানে টিকতেই পারবে না। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, 24 থেকে শিক্ষা নিন। জুলাই সনদ নিয়ে কোনো রকম টালবাহানা আমরা দেখতে চাই না। আপনাদেরকে আমরা রাজনৈতিক অভিভাবক হিসেবে দেখতে চাই। জাতীয় সংসদে বসে অযথা অগুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা লম্বা তর্ক বিতর্ক না করে দেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়ে কাজ শুরু করেন। কাজ শুরু না করলে আমার মনে হয় পরবর্তী জেনারেশনকে সাথে নিয়ে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। তো এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। তো এগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।